সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে সুস্থ আছো এবং সেই সঙ্গে নিজের বাড়িতে অবস্থান করছো। মহামারীর এই সংকটে তোমাদের এমএস শ্রেণীর ক্লাসগুলো নিয়মিত হচ্ছে এবং সেই সঙ্গে আজকেও আমি তোমাদের আগের ক্লাসের ধারাবাহিকতায় নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। সেটি হচ্ছে যে আমরা হাসান আজিজুল হকের প্রথম গল্পগ্রন্থ আমরা পড়েছিলাম সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য। এটির 5টি গল্প নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি এবং সেই সঙ্গে হাসান আজিজুল হকের যে মানুষটি, সেই মানুষ সম্পর্কে আমরা বলার চেষ্টা করেছি। তবুও আগের ক্লাসের কিছু ধারাবাহিকতাকে আমরা সামনে এনে হাসান আজিজুল হককে বিশ্লেষণ করছি। আজকে আমরা যে গল্পগুলো পড়ব সেই গল্পগুলোর মধ্যেও কিন্তু আমরা ওনার অর্থাৎ হাসান আজিজুল হকের যে গল্পের ভাবনার যে জায়গা, সেগুলো হচ্ছে শ্রেণী বৈষম্যের যে জায়গাটি আছে সেটি, এবং সামাজিক কিছু গোপন বিষয় রয়েছে আমাদের, হয়তো সেটি আমরা সামনে আনতে পারছি না, যেটি হাসান আজিজুল হক খুব সহজেই আমাদের সামনে নিয়ে হাজির হয়েছেন। সেই সঙ্গে নারী পুরুষের যে পরকীয়া সম্পর্কের জায়গা এবং তার ফলে একটি বড় ধরনের মধ্যবিত্ত সংকটের যে একটি পরিণতি, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। মধ্যবিত্ত সংকটের ফলে গ্রামের সঙ্গে যে একটা বিচ্ছিন্নতা বা গ্রামের প্রতি এক ধরনের একটা প্রতিশোধ স্পৃহা গ্রামের মানুষদের প্রতি, সেই ধরনের প্রবণতা কিন্তু আমরা এই গল্পগুলোর মধ্যে লক্ষ্য করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে গল্পগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই গল্পগুলোর নাম আমরা আগে বলি, তারপর হচ্ছে আমরা ক্রমান্বয়ে গল্পগুলো নিয়ে কথা বলব। প্রথম গল্প যেটি, সেটি হচ্ছে একটি আত্মরক্ষার কাহিনী। আমরা এরপরে গল্পটি হচ্ছে একজন চরিত্রহীনের সপক্ষে, এরপরে হচ্ছে সীমানা, বিমর্ষ রাত্রি প্রথম প্রহর এবং সর্বশেষ গল্প হচ্ছে গুণিন। তো আমরা প্রিয় শিক্ষার্থীরা প্রথম দিকে আমরা বলেছিলাম যে একটি সংকটের জায়গা, সেটি হচ্ছে যে একটি সামাজিক অবক্ষয় এবং সেই সঙ্গে শ্রেণী বৈষম্যের যে একটা বিষয়, সেটির সঙ্গে আমাদের মধ্যবিত্ত একটি সংকট, সেই সংকটের ফলে যে পরবর্তী সময়ে একটা ভুল পথের দিকে যাত্রা করা এবং সেখান থেকে নিজেকে রক্ষা করার একটি গল্পই হচ্ছে এই একটি আত্মরক্ষার কাহিনী, এই গল্পটি। তো আমরা এখানে দেখতে পাবো যে অসুস্থ, বিকৃত ও শালীনতা বর্জিত, মনোবিকারগ্রস্ত, ক্ষয়িষ্ণু চিন্তার মানুষ নিজের সুখকে পেতে মরিয়া। এবং আমরা এটা কিন্তু আমাদের এই মধ্যবিত্ত জায়গা থেকে বলি বা উচ্চবিত্তের জায়গা থেকে বলি, সেটি নিয়ে কিন্তু মানুষ আছে। মানুষ শুধু নিজের যে একটা নিজের পাওয়া, নিজের চাওয়া, শুধু নিজেরকে নিয়ে ভাবার যে প্রবণতা, সেটির কারণে কিন্তু এটি হচ্ছে। এবং সেটি একই সঙ্গে আমরা যে চরিত্রটিকে পাচ্ছি প্রধান চরিত্র হিসেবে রাহেলা, এবং যার রক্ষা হচ্ছে একজন নিম্ন মধ্যবিত্ত বা একটা নিম্ন শ্রেণীর ছেলে হিসেবে রেজা, যে ছাত্র ছিল, তার যে আত্মরক্ষার জায়গাটি, সেটিও কিন্তু আমরা এখানে দেখব। সমাজের যখন এক ধরনের সামাজিক বন্ধনের শিথিলতা দেখা যায়, আমি যদি একবারে সহজ করে বলি তাহলে বলতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্কের বন্ধন সুদৃঢ় না হয় এবং সেই সঙ্গে সামাজিক যে বন্ধনগুলো যেহেতু এটা শিথিল হয়ে যাচ্ছে, এটা আধুনিক যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক মনোভাব এবং নিজের ব্যক্তি স্বাতন্ত্র্যের জায়গা, সেটির ফলে মানুষ হিতাহিত বুদ্ধি হারিয়ে নিজেকে নিয়ে ভাবে এবং নিজের যে আসল যে একটা পরিবার আছে, একটি সমাজ আছে, সেই পরিবারের মানুষকে সময় দিতে হয়, সেটিও কিন্তু অনেক সময় ভুলে যাওয়া হয়। যখন কোনো স্বামী তার স্ত্রীকে সময় দিবে না, তখন সেই স্ত্রীর যে একটা নিঃসঙ্গতা, একাকিত্ব, কষ্ট, বেদনা এবং যেটা অবদমিত একটা যৌন চাহিদা, সেটি কিন্তু তার পূরণ না হলে সে কিন্তু একটি বিকল্প পথ গ্রহণ করবে। এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। এবং সেই কাজটি কিন্তু রোধ করেছে শিক্ষয়িত্রী। একজন শিক্ষিকা হওয়ার পরেও কিন্তু তার ছাত্রের সঙ্গে একটা অনৈতিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে। এবং আমরা দেখবো এখানে যখন এই ধরনের একটি সম্পর্ক তৈরি হচ্ছে, তারপরেও সমাজের মানুষজনকে তারা ভয় পায়, যেহেতু শিক্ষিত মধ্যবিত্ত এখানে রাহেলার অবস্থান, এবং সেই সঙ্গে যখন তারা একটি শারীরিক সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সম্পর্কে যাচ্ছে, এই অবস্থায় একটা শিশুর কান্নাধ্বনি কিভাবে রেজার জীবনের বা সমাজের একটা আত্মরক্ষা করেছিল, সেটি কিন্তু আমরা এই গল্পের মধ্যে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে আত্মরক্ষার যে কাহিনীর কথাটা বলা হচ্ছে, সেটি কিন্তু আমরা একটু ভাবি যে সমাজের
যে নানা অবক্ষয়, সেই অবক্ষয়ের ফলে কিন্তু পরিবারগুলো ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে একটি দূরত্ব তৈরি হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে সামাজিক এই যে বন্ধনের জায়গাটি সেটি কিন্তু আস্তে আস্তে করে পরস্পরের যে একটা বিরুদ্ধাচরণ সেটি কিন্তু প্রকট হয়ে ওঠে। তখন কিন্তু নিজের অবদমিত যে চাহিদাটা সেটি কিন্তু তারা পূরণ করার চেষ্টা করছে বিকল্প উপায়ে। আসলে এখানে রাহেলের কথা বলা হয়েছে, যা রাহেলের যে স্বামী ছিল সেও যে অন্য ব্যবস্থা করছে না সেটি কিন্তু বলা যাবে না। সেই জন্য আমরা এটা বলার চেষ্টা করছি যে সমাজের মধ্যে যে পারিবারিক শিথিলতা থাকে এবং বন্ধন সুদৃঢ় না হয়, এবং সেই সঙ্গে যে আমরা বলেছি বিকৃত যে মানসিকতা, এবং সেটি মূল কারণ হিসেবে আমরা বলেছি বৈষয়িক চিন্তা, এবং বৈশ্বিক চিন্তার ফলে তার পরিবারের প্রতি তার যে দায়বদ্ধতা সেটি সে হারিয়ে ফেলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরের যে গল্পটি আছে সেই গল্পটির জন্য আছে, যেটি হচ্ছে একজন চরিত্রহীনের সপক্ষে। আমরা প্রথম দিকে আত্মরক্ষা হয়েছে, বাট এখানে চরিত্রহীনের সপক্ষে, তাহলে আমরা সমাজ আছি একজন চরিত্রহীনের সপক্ষে। তাহলে এখানে চরিত্রহীন এর সপক্ষে এই গল্পের যে মূল বিষয়টা সেটি হচ্ছে শ্রেণী বৈষম্য, পুঁজিবাদী মানসিকতা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অসুস্থ সমাজ, এবং তার সঙ্গে অনৈতিক একটি সম্পর্কের সমাজের স্বীকৃতি, এগুলোই ছিল এই গল্পের মূল বিষয়। আমরা দেখবো যে মুদি দোকানে যে সমাজে তার যার টাকা আছে, সতীনাথ মুদি, সেই সতীনাথ মুদির যে বিকৃত রয়েছে সেটি আরেকজনের সঙ্গে, অর্থাৎ বাগদিপাড়ার যে ভামিনী ছিল তার স্বামী থাকার পরেও সে কিন্তু সতীনাথের সঙ্গে একটি অবৈধ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এই জড়ানোর পেছনের মূল কারণটা কি? অর্থনৈতিক সংকটটা। অর্থ এবং ক্ষমতা যদি থাকে তাহলে সমাজ কিন্তু, সমাজের যে নিয়ম কানুন সেটাও কিন্তু অনেক সময় পরাভব হয় বা সমাজ পরাজিত হয়। কেন পরাজিত হয়? কারণ অর্থ এবং বিত্ত বা ক্ষমতার কাছে সমাজটাও কিন্তু অসহায়, এবং সমাজ কিন্তু এই অনৈতিক এবং এই যে অবৈধ সম্পর্ক সেগুলো কিন্তু অনেক সময় স্বীকৃতি দিতে বাধ্য হয়। তো আমরা দেখব যে বামিনী কেন এই ধরনের একটি 48 বছরের একজন অনেকটা মধ্যবয়স্ক মুদির দোকানের সঙ্গে তার স্বামী থাকার পরেও এই ধরনের একটি অবৈধ সম্পর্কে জড়াচ্ছে। তা সেটির পেছনে আমরা বলছি শ্রেণী বৈষম্যের জায়গা। সতীনাথ টাকা করছে, সতীনাথের আর্থিক অবস্থা ভালো, তার স্ত্রীও আছে, এবং অন্যদিকে বামিনী, তার স্বামী তুষ্ট, সে কিন্তু ভামিনীকে ঠিক মতন খাবার দাবার দিতে পারছে না। খাবারের কষ্টে সে তার দেহটি বিক্রি করছে। এবং এই যে বামিনী সতীনাথের সঙ্গে যে সম্পর্ক তৈরি করছে তার পেছনে মূল কারণ ছিল আর্থিক টাকার জন্য। এবং স্বামী তুষ্ট প্রতিবার তার ঘরে সতীনাথকে আবিষ্কার করার পরও বা সতীনাথের সঙ্গে দেখা হওয়ার পরও এই তুষ্ট কিন্তু প্রতিবাদ করতে পারে না। কেন পারে না? কারণ সমাজের কাছে তুষ্টের যে আর্থিক অবস্থা সেটি খুবই নিম্ন। তুষ্ট নিজের স্ত্রীর যে ভরণ পোষণ সেটিও দিতে পারছে না। যেহেতু দিতে পারছে না, সেজন্য সতীনাথের এই যে অবৈধ যে কারণগুলো বা সেই অবৈধ যে সামনে পড়ার পরও তাকে কিছু বলতে পারছে না, সেটি কিন্তু এই স্বামী তুষ্টের নিস্তব্ধতার মধ্যে দিয়ে বা চুপ থাকার মধ্য দিয়ে সমাজের স্বীকৃতির বিষয়টিকে কিন্তু আমাদের সামনে আনছে। তো আমরা এই গল্পটির যে প্রধানত জায়গা সেটি হচ্ছে, এখানে একটি কথা আমরা একটু পড়ব, সেটি হচ্ছে যখন ভামিনী বলে আমাকে যে আর ভাতারে নেবে না, আমি কি খাই কি পরি, থুবড়ি হলাম যে কর্তা। অর্থাৎ তার স্বামী তার প্রতি অনেকটা আক্রোশ, এবং সেই সঙ্গে এই যে একটা অবৈধ সম্পর্ক, সেই সম্পর্কটাকে সে মেনে নিতে পারছে না, কিন্তু না পারলেও তাকে মানতে হচ্ছে। কেন মানতে হচ্ছে? কারণ এখানে আমরা দেখব এভাবে বলা হচ্ছে যে যখন তার সঙ্গে সতীনাথের দেখা হয় তখন কিন্তু তুষ্ট নিজে ছোট হয়ে নিরুপায় একজন দর্শকের মতন অক্ষমতার যে বিষয়টি সেটি কিন্তু সামনে আনছে। এবং তার স্ত্রীর ঘর থেকে সতীনাথ বের হওয়ার পরে প্রতিবাদ করার উপায় নেই, বরঞ্চ অক্ষমতাজনিত ভয়ানক ক্রোধ এবং আক্রোশকে দমন করে মাথা হেট করে সালাম জানিয়ে অপরাধ মার্জনা চাইতে হয়। সতীনাথকে দেখে যেটা খুব অপ্রতিভ হয়েছে এমন ভাব করে এক পাশে সরে দাঁড়িয়ে তুষ্ট বলে, এই যে বাবু, আপনি এইখানে আছেন, আমি বুঝি নাই গো, নাক মলছি কান মলছি, আপনি থাকলে আমি আসি না? তা হয় বাবু, আমি মাগিটাকে ঘরে যেতে বললাম, তা আপনি আছেন আমি জানি নাই। সতীনাথ কোনো কথা না বলে গুই পেছনে পেছনে মাতাল দুষ্ট ঘেনে ঘেনে করে, আমি ঘাট করলাম, দুষ করলাম, 5টা লোক বলুক, আমি 7 জুতো খাবো। কেমন হিংস্র দৃষ্টি চাইতে চাইতে ভঙ্গিতে তুষ্ট বাগদিপাড়ার রাস্তা ধরে।
তাহলে এখানে শ্রেণী বৈষম্য এবং সেই বৈষম্যের ফলে যে একটি লাম্পট্য সামাজিক যে স্বীকৃতি সেটি কিন্তু আমরা এখানে দেখব। এবং শেষে এক ধরনের কথা এই ধরনের বলা যায় যে শ্রেণী বৈষম্য পীড়িত অসুস্থ সমাজ এবং মানুষের ভিতরের অসুখকে হাসান আজিজুল হক এই গল্পে নিখুঁত এবং নির্মোহভাবে উপস্থাপন করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পটি আর এই গল্পটির পার্থক্য হচ্ছে শিক্ষিত রাহেলা এখানে নিজেকে অবদমন করতে পারলেও শেষ পর্যন্ত কিন্তু এখানে সেটি সম্ভব হয়নি, কারণ এটি আরো বেশি ঘোরতর। তো আমরা পরবর্তী যে গল্পটি আছে সেই গল্পে চলে যাচ্ছে। পরবর্তী গল্পটির নাম হচ্ছে সীমানা। আমরা একটু বুঝি সীমানার বিষয়টি। সেটি হচ্ছে যে একটা দূরত্ব বা একটা দেয়াল থাকলে মানুষ কিন্তু অনেক সময় সে দেয়াল টপকাতে পারে না, তবে অনেকজন আছে যেটা অনেক সময় সেটাকে টপকিয়ে তার গন্তব্যে পৌঁছতে পারে। আসলে এটির মধ্য দিয়ে এখানে একটা প্রেমের সম্পর্ককে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে মাথায় রাখবে যে এই গল্পটির মূল বিষয় মধ্যবিত্ত সংকট, অস্থিরতা এবং সেই সঙ্গে কল্পনা বিলাসিতা। এই যে অস্থিরতা, কল্পনা বিলাসিতা একটি কৃত্রিমতার জায়গা, মধ্যবিত্তের সংকটের জায়গা থেকে এই কৃত্রিমতার বিষয়টি কিন্তু এখানে উপস্থাপিত হয়েছে। আমরা দেখবো যে রাহুল শহর থেকে আস্তে আস্তে সে ট্রেনের স্টেশন মাস্টারের একটা বোন ইভা, সেই ইভার সঙ্গে একটা মৃদু প্রেমের সম্পর্ক তার তৈরি হয়। এবং তারা যখন একটি বিলের মধ্যে যায়, সেখানে তারা পরস্পরের সন্নিকটে যাওয়ার সুযোগ থাকলেও তারা কিন্তু পারে না। কেন পারে না? কারণ একটি সামাজিক যে একটা শৈথল্য, দায়িত্ব গ্রহণে ভয়, ভীতি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করব এই গল্পটির মধ্যে। এবং কোনোভাবে এই যে সেই দায়িত্বটা কিন্তু নিতে অক্ষম এখানে রাহুল। এবং এই যে মধ্যবিত্ত মানসিকতায় শহরে যুবকের এই যে যুবতী নিজেদের সংকোচ, দ্বিধা, ভীরুতা, পলায়নপর মানসিকতার কারণে পারস্পরিক সান্নিধ্য ঘটার অবারিত সুযোগ কাজে লাগাতে পারে না। তাহলে এখানে একই সঙ্গে রাহুলের কথা যদি বলা হয়, রাহুলের সঙ্গে সঙ্গে ইভার যে মানসিকতা সেটিও কিন্তু অনেকটা এই মধ্যবিত্ত নাগরিক জীবনের যে কৃত্রিমতা, অসারতা, সেটি কিন্তু প্রকাশ করছে। কিন্তু অন্যদিকে আরেকটি সঙ্গে সঙ্গে প্রেমের কাহিনী দেখানো হয়েছে, যেখানে আমরা সাঁওতাল যুবক এবং যুবতীর অবারিত প্রেমের দৃশ্যটি দেখব। এবং সেখানে দেখব যে অদূরে সাঁওতাল যুবতী নিশ্চিন্তে নিঃসংকোচে সাঁওতাল যুবকের বুকে মাথা ফেলে সমর্পিতা। তার মানে হচ্ছে যে আমি দায়িত্ব গ্রহণ করছি। তার মানে দায়িত্ব গ্রহণের একটি ভয়, ভীতি বা পলায়নপরতা কিন্তু শহরে বা আত্মকেন্দ্রিক মানুষের কিন্তু থাকে, এবং কেউ কারো দায়িত্ব নিতে চায় না। এই প্রবণতা কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে দেখব। তাহলে এরপরে আমরা দেখব হচ্ছে আরেকটি গল্প, বিমর্ষ রাত্রি প্রথম প্রহর। এখানেও কিন্তু শহর এবং গ্রামের জনজীবনের মধ্যে যে একটি দূরত্ব রয়েছে, সেই দূরত্বের ফলে যে দুই বন্ধুর মধ্যে যে একটি মানসিক সংঘাত, জিজ্ঞাসা, প্রতিশোধ স্পৃহা, সেটি কিন্তু উপস্থাপিত হয়েছে। আমি সহজ করে আমরা যদি বলি যে বাংলাদেশের যে মানুষজন আছে, সে মানুষজনের বেশিরভাগ আর্থিকভাবে অবস্থান ভালো হচ্ছে শহরে মানুষের জীবন, এবং সেখানে তারা কিন্তু অর্থ, বিত্ত এগুলো দিয়ে তারা পড়ে থাকে। তাদের কাছে কল্পনার মাধ্যমে গ্রামের প্রতি মানুষদের যে একটা মেকি বা আবেগ, সেটি কিন্তু বাস্তব অর্থে অনেকটাই সম্ভব হয় না। তো আমরা যেটি দেখবো, গ্রামের যে বন্ধু ছিল, সে বন্ধুর তার পরিবার, তার মা, তার বোনকে নিয়ে এবং এক ধরনের একটা কষ্টের ছোট একটা চাকরি নিয়ে এসে চলছে। এবং পরবর্তী সময় সে বোনের সঙ্গে তার শহরে বন্ধু জামানের সঙ্গে তাকে বিয়ে দিবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা সেটা দেখবো না। কি দেখবো হচ্ছে জামানের মধ্যে একটা পরিবর্তন আসে, যে আবেগটা তার মধ্যে কাজ করেছিল গ্রামের প্রতি বা তার বন্ধুর বোনের প্রতি, সেটি কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যায় কৃত্রিমতার কারণে। কারণ সে কিন্তু তার নগর জীবনের যে বিলাসিতা, সেই বিলাসিতা কিন্তু সে ছাড়তে পারবে না, এবং সেজন্য সে কিন্তু আস্তে আস্তে করে ওই জায়গা থেকে চলে আসার চেষ্টা করে। তাহলে আমরা কিন্তু বন্ধুর যে গ্রামের যে ছেলেটি ছিল, তার যার বোনকে বিয়ে দেওয়ার কথা ছিল, সে কিন্তু জামানের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। এবং এখানে কিন্তু একটা জিনিস এভাবে আসে যে তোমার দেখো যে দেশের 90% ভূখণ্ড মানুষের সম্পদের প্রধান অংশ কিন্তু নগরায়নের ওখানে, এবং মুষ্টিমেয় মানুষের সুখ সমৃদ্ধি নিয়ে কিন্তু বিবৃত হচ্ছে। শুধু গ্রামের মধ্যে একটা ক্ষুধা, দারিদ্র্য, কষ্ট, বেদনা এগুলোই কিন্তু থাকে, এবং শহরে মানুষদের গ্রামের প্রতি একটা মেকি আবেগ বা ভালোবাসা থাকে, কিন্তু সেটা মুহূর্তে কিন্তু মিলিয়ে যায়। এবং এখানে কিন্তু জামানকে উদ্দেশ্য করে, যেহেতু এখানে
গল্পের কথক হচ্ছে সেই বন্ধুটি জামানকে উদ্দেশ্য করে বলে, নরকে নরকে আমি তোমাকে অতি যত্নের সঙ্গে আদরের সঙ্গে নরকে নিয়ে যাব, নরকে আমার যে দায় সে দায় বন্ধু তোমার উপর দিতে চাই। তাহলে এখানে যে গ্রামের মেয়ে বিয়ে করার যে একটা কল্পনা বিলাসী চিন্তা, সেটি কিন্তু জামানের মন থেকে চিরতরে হারিয়ে যায় এবং জামান ভাবলেশীন অভিব্যক্তি গ্রামে প্রবেশ অন্ধকারকে ভয় পায় এবং আকস্মিকভাবে কৃষিভাবে চাকরি বন্ধুর মুক্তির সাক্ষাৎ তার গাড়িতে লাফিয়ে আত্মরক্ষা করে। এবং এগুলোর পরে আমরা যদি দেখতে পাই যে এসবের ভিতর দিয়ে যে শহরের মানুষদের যে কৃত্রিমতা, স্বার্থপরতা এবং ক্লিমত্বকে অতি চমৎকারভাবে লেখক কিন্তু উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরের যে গল্পটি আছে সেটি হচ্ছে গুনিনে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একবারে শেষ গল্পে চলে এসেছি। আমাদের শেষ গল্পটির নাম হচ্ছে গুনিন এবং এই গল্পের মূল চরিত্রটা হচ্ছে গুনিন। গুনিন একজন বেশ বয়োবৃদ্ধ একজন মানুষ। গ্রামের একটি প্রান্ত সীমায় তার বসবাস এবং গ্রামের মানুষ তাকে রূপকথার একজন কিংবদন্তি হিসেবে জানে, অর্থাৎ ঝাড়ফুঁক মন্ত্রের মাধ্যমে মানুষের চিকিৎসা এই সমস্ত বিষয়গুলো করে এবং তার কাছে মন্ত্র আছে, এই ধরনের একটি বিষয় আছে। তো গুনিনের ছেলে মারা গিয়েছিল এবং পরবর্তী সময়ে 3 নাতি ছিল, ক্রমান্বয়ে রহম, রমিজ এবং সেই সঙ্গে আলী। তো একদিন গুনিন তাদেরকে, আসলে একটু বলে রাখি যে আমাদের সমাজ ব্যবস্থায় যে লোকসংস্কার, তারপর হচ্ছে অন্ধবিশ্বাস, তারপরে বলা যায় হচ্ছে নৃশংসতা, নারী নিয়ে যে দ্বন্দ্ব বা নারী যে উর্বরা মাটির মতন যে নারীকে নিয়ে পাওয়ার একটা দ্বন্দ্ব, সেগুলো কিন্তু আমরা প্রাগৈতিহাসিক গল্পের মধ্যে একটু দেখেছি। ভিখু চরিত্রের মধ্যে দেখেছি যে সে পাছিকে পাওয়ার জন্য বশিরকে হত্যা করে নৃশংসভাবে। তো এবং ওখানে অনেকটা সে আক্রোশে করে, কিন্তু এখানেও কিন্তু আমরা দেখবো রমির চরিত্রের মধ্যেও কিন্তু সেই ভিখু চরিত্রের যে আদিম নৃশংসতা সেটি কিন্তু আছে। তবে আমরা বলি যে আমাদের হাসান আজিজুল হক তাকে আধুনিক মোড়কের মাধ্যমে উপস্থাপন করেছেন তার যে যৌনতার যে জায়গাটা বা আদিমতার যে জায়গাটা। এবং সেখানে আমরা হাবিল কাবিলের দ্বন্দ্বের কথা অনেকেই জানি যে হাবিল কাবিল 2 ভাই নারীর এক নারীকে পাওয়ার জন্য তাদের মধ্যে যে দ্বন্দ্ব এবং একজন অন্যজনকে যে হত্যা, সেটিও কিন্তু আমরা এই গল্পের প্রসঙ্গ ধরে বলতে পারি। তো যেটা ছিল মূল বিষয়, গুনিন যখন ডেকেছে 3 নাতিকে, ডাকার পরে বলছে তাদেরকে মন্ত্র দিবে এবং কি বিষয় বলেছে, যখন কথা প্রসঙ্গে একটা মেয়ে মানুষের কথাতেই যেন 3 ভাই তারা খুব খেপে উঠলো, মেয়ে মানুষের কথায় যেন কেঁপে উঠেছে 2 ছোড়ো। একটা আলী ছিল আর একটা হচ্ছে তোমার রমিজ ছিল। রাবেয়া নামে একটা মেয়ে আছে, সে মেয়েটাকে তারা পছন্দ করতো এবং আলীর সঙ্গে রাবেয়ার বিয়ে দিবে এবং রাবেয়ার পরিবারও কিন্তু সেটা চেয়েছিল। এবং কিন্তু পরবর্তী সময় আমরা দেখবো যখন এই ধরনের একটি 3 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, পরবর্তী সময়ে কোনো একজনের আঘাতে দ্বন্দ্বের মধ্যে গুনিনের মৃত্যু হয় এবং মৃত্যু হওয়ার পরে তারা ধান ক্ষেতের মধ্যে তাকে কবর দেয় এবং কবর দেওয়ার পরে বলে যে তার একটা মিথ্যা ভৌতিক কাহিনী বানিয়ে বলে যে সেখানে জিনের কোনো বিষয় এবং জিনি তাকে হত্যা করেছে বা তার এ ধরনের তার জিন ছিল, এ ধরনের একটি প্রবণতা কিন্তু আমরা দেখব। পরবর্তী সময় আমরা দেখব যখন আলীর সঙ্গে তার বিয়ে হওয়ার কথা বলে, তখন আলীকে একদিন নিয়ে যায় হচ্ছে রমিজ, ডেকে নিয়ে সেই তোমার সেই নদীর সেখানে ধান ক্ষেতের মধ্যে, এবং সেখানেও কিন্তু এক ধরনের নৃশংসতা নারীর জন্য, সেই নৃশংসতা কিন্তু আমরা দেখব নিজের আপন ভাইকে সে বল্লম দিয়ে আঘাত করে হত্যা করে এবং তার শরীর মাটির মধ্যে পুঁতে রাখে এবং সেখানে পাশেই একটি কাককে সে ফুরুফুর করে দেয় এবং সেটাও এক ধরনের তোমার ভৌতিক বলে বা লোকবিশ্বাসকে, আগে থেকে যদি গ্রামের মানুষ, শিক্ষিত মানুষ এই লোকবিশ্বাসকে বিশ্বাস করে এবং তোমার গুনিনের জিন তাকে হত্যা করেছে বা এ ধরনের একটা বিষয় সে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, যদিও বা রহম সে বিষয়টা জানতো। এবং পরবর্তী সময়ে আমরা দেখব যে এভাবেই তাদের একটা বিষয় চলছে। পরবর্তী সময়ে আমরা দেখব যে রহমের একটি লাশ, অর্থাৎ পরে আবার রহমের লাশটিও কিন্তু সেই ধানের ক্ষেতে পাওয়া যায় বল্লম দিয়ে, এবং সেখান থেকে সে রমিজ অচেতন অবস্থায় হয়ে পড়ে এবং একটা সে এরকম একটা মিথ্যার আশ্রয় নেয়। সে বলে যে এখানে রহম গুনিনের আত্মা বা জিন রহমের ছায়া ধরে এসেছিল এবং পরবর্তী সময়ে সেই বল্লম দিয়ে তাকে বিদ্ধ করে এবং এরপরে সে কিছুই জানে না। এবং পরবর্তী সময় 1 মাস পরে সে অচেতন অবস্থার পরে
তার ঘরে আসে হচ্ছে রাবেয়া। তাহলে আমরা ভিকুর চরিত্রের মধ্যে যেভাবে দেখেছি সে নৃশংসতা, নারীর জন্য যে নৃশংসতা, সেটি কিন্তু আমরা রমিজের মধ্যেও দেখছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমাজ ব্যবস্থার এই যে প্রবণতাগুলো, আমরা পৃথিবীর মধ্যে যতগুলো যুদ্ধ দেখেছি, বড় বড় যুদ্ধ, ট্রয়ের যুদ্ধ বলো বা হাবিল কাবিলের দ্বন্দ্ব বলো, এমনকি আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলি, সেখানে হিটলারের কথাও বলা হয়েছে এভাবে। সে এক ইহুদি নারীর প্রেমে পড়েছিল, পরবর্তী প্রত্যাখ্যাত হয়ে পরবর্তী সময় ইহুদি নিধন করেছিল। তাহলে এই ধরনের একটি কিন্তু প্রতিযোগিতা কিন্তু আমাদের মধ্যে কাজ করে, এবং আমাদের এই যে সমাজ ব্যবস্থায়, আমাদের এই আধুনিক সমাজ ব্যবস্থায় কিন্তু আমরা দেখেছি যে একজনের একটা মেয়ের দুইজন প্রেমিক, এবং সেই দুইজন প্রেমিকের মধ্যে দ্বন্দ্ব, এবং একজন অন্যজনকে চুরি মারছে। একটা ঘটনা কিন্তু নয়, হত্যা হচ্ছে, মারা যাচ্ছে। এই যে একটা নৃশংসতা, আদিমতার জন্য উল্লাস, একটা বন উল্লাস, সেগুলো কিন্তু আমরা দেখছি। এবং এই যে প্রবণতাগুলো সমাজের মধ্যে আসছে বিভিন্ন কারণে, লোকসংস্কারের কারণে, নিজের স্বার্থসিদ্ধির কারণে, এবং সেই লোকসংস্কারের মাধ্যমে মানুষকে বিশ্বাস করানোটা অনেকটা সহজ হয়। কিন্তু আধুনিক সময়ে কিন্তু আমরা এটা আরও প্রচণ্ড পরিমাণে দেখি যে এক নারীকে পাওয়ার জন্য ৩-৪ জনের মধ্যে একটি দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের ফলে অনেকের মৃত্যু। তাহলে এই ধরনের প্রবণতা কিন্তু আমাদের সমাজে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পটির মধ্য দিয়ে আমরা হাসিন আজিজুল হকের সমুদ্রের স্বপ্ন এবং শীতের অরণ্য এই গল্প গ্রন্থটির ক্লাস সমাপ্ত করলাম। আমরা সামনের ক্লাসে আত্মজয় একটি করবি গাছ এই গল্প গ্রন্থ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।